আপনি এসব করে কি অর্জন করছেন? আওয়ামী লীগ সরকারের সময় বিটিভি নিউজ একটা নিউজ মানে চালাতেই হবে সব চ্যানেল, ধরেন বাংলাদেশে যে চ্যানেলেই যান, এটা ওই নীতিমালার মধ্যে আছে যে একটা নিউজ চালাতে হবে। এখন আপনি টেলিভিশনের মালিকরাও দুষ্টু, তারা দুপুরবেলা একটা নিউজ চালায়, যেটা কি আসলে কোনো ভ্যালু নেই। ধরেন যে বাংলাদেশের চ্যানেলগুলো যেতে যাচ্ছেন বিটিভি চোখে পড়লেই, কিন্তু বাংলাদেশে শুধু বাংলাদেশের চ্যানেল দেখা যায় না, বাংলাদেশের বাইরের চ্যানেলও দেখা যায়, তো আপনি ওটা থাকবেন না। সে কারণেই আমি বলছি রাদার সরকারের উচিত হবে, আমি বাইরে থেকে বলছি কথাটা, এমন কিছু করা যাতে মানুষ টিভিটা দেখে। এমনকি সেই সরকারের যদি মনে হয় যে তার কিছু পলিসি, তার কিছু স্টেপস, তার কিছু কাজও সে মানুষের কাছে নিয়ে যেতে চায়, সেটা ওইভাবেই করতে হবে একটা চ্যানেলের কাছে ক্রেডিবিলিটি তৈরি করার মাধ্যমে। এমন কিছু করলাম যেটা কেউ দেখলো না, এমন কিছু হতে যাচ্ছে সামনে, আমি বিশ্বাস করি হতে যাচ্ছে। অন্তত আমার জায়গা থেকে আমি যতটা সম্ভব আমি সেই চেষ্টা করব। আসলে এই দায়িত্বে যাওয়ার পেছনে যে মোটিভেশনটা কাজ করেছে, কারণ আমি এই দায়িত্বে যাওয়ার জন্য আমাকে তো আসলে আমার সারা এতদিনের অ্যাক্টিভিজম জনিত যে অর্জন, মানুষের এক ধরনের রেসপেক্ট আছে, মানুষ অনেকেই গালিগালাজ বকাঝকা করেন, অনেকেই পছন্দও করেন, বকা দেওয়ার লোক থাকবে, হ্যাঁ পছন্দও করেন, কিন্তু আমি তো এখন একটা রাজনৈতিক সরকারের অংশ হয়ে আমি তো একটা রিস্ক নিয়েছি, উদ্দেশ্য হচ্ছে কাজ করা। অনেকেই কিন্তু বলছেন আপনি একটা বিরাট ঝুঁকি নিচ্ছেন। আমি খুব সিরিয়াসলি সেই চেষ্টা করব, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বটেই, এটা যেহেতু তথ্য মন্ত্রণালয়ের কথা, তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারগুলো ভাবছেন, দেখছেন আমার সাথে কন্টিনিউয়াসলি ব্যাপারগুলো নিয়ে আলাপ হয়। সো আমি বিশ্বাস করি আমরা পরিবর্তন দেখব। একটা কথা বলে রাখা ভালো, দীর্ঘদিন একটা সিস্টেমের মধ্যে যখন থাকে, খুব রাতারাতি অনেক কিছু হয়ে যাওয়া সম্ভব না, কিন্তু আমাদের তো সময় আছে, এই সময়ের মধ্যে মানুষ প্রগ্রেস দেখবে, আমি এটুকু অন্তত আশা মানুষকে দ্রুতই দিতে পারবো। একসময় লাভজনক প্রতিষ্ঠান ছিল টেলিভিশন এবং রেডিও দুটোই, এবং রেডিওর বিজ্ঞাপন তরঙ্গ, বিজ্ঞাপনী কার্যক্রম এটা খুবই জনপ্রিয় ছিল সারা দেশে। আর টেলিভিশন তো একদিকে যেমন একটাই টিভি ছিল, আবার অন্যদিকে টিভিতে অনুষ্ঠানের মানও আসলে যথেষ্ট উন্নত ছিল। টেলিভিশন এখন লোকসানি প্রতিষ্ঠান, এবং সরকারি গণমাধ্যম মানেই লোকসান করবে। আপনি কি মনে করেন যে সরকারের এত লোকসান করা উচিত? এত লোকসান করা উচিত না। আবার সরকারের কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে আমরা বিটিভি এবং রেডিওর কথা যদি বলি, এগুলো যে খুব প্রফিট মেকিং প্রতিষ্ঠান হতে হবে আমি সেটাও মনে করি না। আমার ফোকাস হচ্ছে এরকম যে আমি যতটা সম্ভব আয় করব, আমি একেবারেই শতভাগ এখানে সরকারি টাকার সাবসিডি দিয়ে চলবে এই মডেলটাকে আমি পছন্দ করি না। কিন্তু ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা যদি মনে করি যে বিটিভিকে আমরা মানুষের কাছে পৌঁছার একটা মাধ্যম, টেরেস্ট্রিয়াল চ্যানেল যেহেতু, একেবারে প্রত্যন্ত গ্রামের কোনো মানুষ যিনি হয়তো একটা টিভি কিনতে পেরেছেন কিন্তু একটা কেবল কানেকশন নিতে পারছেন না, সেই মানুষটা বিটিভি দেখতে পারেন। আমরা যদি একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নানান ইস্যুতে মানুষকে নানানভাবে সচেতন করে তুলতে চাই, কারণ এটা সম্ভব, সেই ক্ষেত্রে হয়তো এটার বিজ্ঞাপন বা বাণিজ্যিক ভ্যালু এত হবে না। আমি মূল যে জায়গাটা টাচ করতে চাইছি সেটা হচ্ছে, আমি মনে করি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অত হবে না। ধরুন ভারতের দূরদর্শনে যে ধরনের প্রোগ্রাম হয়, ভারতের বেসরকারি চ্যানেলগুলোতে কিন্তু ওই ধরনের প্রোগ্রাম হয় না, মোর এন্টারটেইনিং প্রোগ্রাম হয়, কিন্তু ওটারও ইম্পর্টেন্স আছে। এখন দিয়ে উদ্দেশ্য হচ্ছে আমি ইম্প্যাক্ট তৈরি করতে পারছি কিনা। তাহলে আমার বেসিক কথাটা হচ্ছে আপনার প্রশ্নের জবাব, যে আমরা চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা এটাকে ফিনান্সিয়ালি ভায়াবল করে তোলার জন্য, অবশ্যই চেষ্টা করব। কিন্তু ওই যে একসময় একমাত্র টিভি থাকা জনিত কারণে যখন আমরা প্রতিটা প্রোগ্রাম, আমার মনে আছে অনেক প্রোগ্রাম তখন ছোটবেলায় পছন্দ করতাম না, কিন্তু সময় নেই আর কি করব, ক্লাসিক্যাল মিউজিকের প্রোগ্রাম হতো, ক্লাসিক্যাল রাগ রং সুরহরি নারায়ণ রামে হতো, কিন্তু দেখতাম তো মানে দেখে তখনকার বয়সে এগুলোর টেস্ট তৈরি হয় নাই, পরে হয়েছে, কিন্তু মানে দেখতে দেখতে বিরক্ত হতো, আবার দেখতামও। সো এই অবস্থাটা নাই। কিন্তু আমি যেটা বলতে চাই যে রাষ্ট্র জনগণের টাকার, এটা খুবই ইম্পর্টেন্ট, যে জনগণের টাকার সাবসিডি যে দেই, সেই টাকাটা তো অন্য কোথাও ব্যয় করা যেতে পারে। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় প্রচুর সংকট আছে, তো এটা খরচ করলাম, এটার কোনো ইম্প্যাক্ট নাই, যেটা আমার কাছে অনেক বেশি জরুরি। কেউ দেখে না, কিছু না, তো আমি এটা কেন আসলে করব? সো আমরা আয় বাড়ানোর চেষ্টা করবো, একই সাথে সাবসিডিও যদি দেওয়া হয়, রাষ্ট্র যাতে এটার একটা বেনিফিট পায়, এটার একটা ইম্প্যাক্ট সমাজে তৈরি হয়, সেটার দিকে খেয়াল রাখা হবে। একটি প্রসঙ্গ বদলাই, সেটি হচ্ছে যে টেলিভিশন, ফিল্ম, রেডিও বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলি আছে, এখানে সৃজনশীলতার একটা মূল্য আছে। সৃজনশীল ব্যক্তি ছাড়া আসলে নতুন ধারণা, নতুন অনুষ্ঠান, নতুন চিন্তা তো আসে না। কিন্তু নিয়োগের বেলায় এই সৃজনশীলতা পরীক্ষার তো কোনো ব্যবস্থা নাই, এবং অনেকদিন যাবৎ নিয়োগও বন্ধ।
প্রকৃত মেধাবীদেরকে বা প্রকৃত সৃজনশীল ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হয় না সরকারি জটিলতার কারণে। এবং এখন অনেকখানি পরিচালনার জায়গাটা করেন হচ্ছে আমলাতন্ত্র বা ব্যুরোক্র্যাটরা। তারা চলে আসেন মন্ত্রণালয় থেকে। তারা আবার যে দীর্ঘদিন তথ্য মন্ত্রণালয়ে থাকবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। তারা এর কিছুদিন পরে ট্রান্সফার অন্য জায়গায় চলে যান। এটা তাদের কাছে যে কোনো একটা অফিসে। কিন্তু একটা সময় ছিল বিটিভিতে যারা চাকরি করতেন তারা কিন্তু 25-26 বছর বিটিভিতে কাজ করেছেন। সেই জায়গাটা থেকে কিন্তু বিটিভি দুর্বল হয়ে পড়েছে, এবং বিটিভি শুধু না, রেডিওতেও তাই। তো এইটাকে কি কোনোভাবে আধুনিকায়ন করা সম্ভব, যাতে তারা ফ্রেশ থিঙ্কিং গ্র্যাজুয়েটদেরকে নিতে পারে সরাসরি নিয়োগের প্রক্রিয়া? আমি মনে করি সম্ভব, এবং এটা উচিত হবে। আমি জানলাম, আমি এখনো নিশ্চিত নই আমি বিটিভিতে খুব সহসা যাবো, কিন্তু আমি অন্য একটা সোর্স থেকে জানলাম বিটিভির যে প্রোগ্রাম মূলত যারা তৈরি করেন, প্রোডিউসার্স, একটা দীর্ঘ সময় তাদের কোনো নিয়োগ নাই, এবং প্রমোটিরা হয়েছেন আর কি, নিচের দিকে কাজ করতেন তারা। এরশাদ সাহেব একটা নিয়ম করে গিয়েছিলেন, সেই নিয়মে তারা প্রমোটেড হয়েছেন। এটা হতেই পারে না। আমি নিজে আমার সম্পর্কে যদি বলি, আমি একটু বললে ভালো হবে, সেটাতে রিলেটেড। আমি তো প্র্যাকটিসিং ডক্টর না, আমি এরপর ফিল্মে পড়াশোনা করেছি। আমি দুটো প্রাইভেট ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ফিল্ম পড়িয়েছি। এই কথাটা এই জন্য বললাম, আমি দেখেছি আমাদের কি সম্ভাবনাময় তরুণরা আছে, কি অসাধারণ ক্রিয়েটিভ তরুণরা আছে যারা অনেক কিছু করতে পারে। সুতরাং এদেরকে করছে বাইরে, তাদেরকে যদি আমরা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়ে আসতে না পারি, তাহলে এটা আমাদেরই ব্যর্থতা হবে। এবং আমাদের যে ক্রিয়েটিভিটির সংকট আছে তার একটা প্রমাণ বিটিভিরই আছে। আমরা ছোটবেলায় আমরা হঠাৎ করে একবার শুনলাম প্যাকেজ নাটক বলে একটা জিনিস তৈরি হয়ে গেল। মানে বিটিভি চিন্তা করলো আমার নাটকের বাইরেও আমি কিছু নাটক নেই। তার মানে কিন্তু একটা স্বীকৃতি ছিল যে বাইরের ভালো নাটক, তার মানে এটা কিছু নাটক এসেছিল। তার মানে বিটিভি নিজে স্বীকৃতি দিচ্ছে যে বাইরে প্রতিভা আছে, তারা বানাচ্ছে। সো বাইরের প্রোগ্রাম যেমন আসবেতেই হবে, বিটিভিতেও আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি বলছি আমি এই তরুণদের সাথে অনেক দিন থেকে কানেক্টেড আছি। সো এদেরকেও কিভাবে বিটিভিতে আনা যায় বা বেতারে আনা যায়, সেই চেষ্টা আসলেই করতে হবে, এবং আমরা সেই চেষ্টা নিশ্চয়ই করব। একটা সমস্যা আছে, আমি টিভি রেডিওতে এই জন্য আছি যে প্রচুর অনুষ্ঠান তৈরি করে। এই জন্য আছি যে আসলে টেলিভিশন রেডিও হচ্ছে দুটি বড় প্রতিষ্ঠান, যেটা আপনার এই তথ্য মন্ত্রণালয়ের, সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় আছে। অনেক অনুষ্ঠান তৈরি করে, কিন্তু সেগুলি সংরক্ষণের ব্যবস্থা নাই। আমরা যদি বিবিসিতে যাই, দেখব যে 50 বছরের আগেরও অনুষ্ঠান পাওয়া যায়। যে কোনো বড় টিভি চ্যানেল তার দামি অনুষ্ঠানগুলি, ভালো অনুষ্ঠানগুলিকে আর্কাইভ করে। কিন্তু টেলিভিশন একসময় পয়সাজনিত কারণে টেপ রিসাইকেল করত। লাখ টাকার অনুষ্ঠান মুছে ফেলেছে 2000 টাকার টেপের জন্য। সেইটাকে বন্ধ করা যাবে, বা এই সংরক্ষণের কোনো ব্যবস্থা কি আপনারা? এখন সংরক্ষণ অনেক ইজিয়ার হয়ে গেছে, মাচ ইজিয়ার। কারণ হচ্ছে এখন ডিজিটাইজ করা যায়, ডিজিটাল সিস্টেমে যেহেতু করা যাচ্ছে, এখন সংকটটা নেই। কিন্তু যেটা হারিয়ে গেছে আসলে, এটা অপূরণীয় ক্ষতি। মানে এটা শুধুমাত্র একটা প্রোগ্রাম, এটা অনেক মানুষ দেখেছে তাই না। আমি তো মনে করি প্রতিটা খুঁটিনাটি জিনিসও, অনেক মানুষ আছেন যারা মানে ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ, লেখক, সাহিত্যিক, শুধু সেটা না, একটা জার্নি। আমরা জাতি হিসাবে আমাদের জার্নিটা কেমন ছিল, হতে পারে এর মধ্যে কোনো প্রোগ্রামের মান ভালো ছিল না, বাট ইটস এ পার্ট অফ দ্য হিস্ট্রি। এটাও প্রিজার্ভ থাকা দরকার ছিল। আমরা কোন জায়গা থেকে কিভাবে আমাদের এই জার্নিটা হলো, সেই জার্নির রেকর্ড থাকা দরকার ছিল। ওই যে আসলে আমাদের সংকটটা ওখানেই। আপনি যেটা বললেন যে 2000 টাকার টেপ বাঁচানোর জন্য এটা করে ফেললাম আমরা, অথচ এই টাকাটা ছিল জাস্ট মানসিকতার সমস্যা ছিল। এখন থেকে এই সমস্যাটা আসলে, এখন না, বেশ কিছুদিন থেকে আসলে এই সংকটটা আরো হয়ে থাকবে। আমরা এবার একটু প্রসঙ্গ বদলাই। আমরা টেলিভিশনের সাথে একটা সংসদ টিভি আছে কিন্তু, এবং এটা কেন করা হয়েছিল আমি জানি না, যে সংসদ মানুষ সরাসরি দেখবে। আসলে কি সাধারণ মানুষের সারাদিন সংসদ দেখার দরকার আছে কিনা বা সময় আছে কিনা, এটা একটা প্রশ্ন। কারণ পরের দিন তো আলোচনা হয়, টেলিভিশন ওই দিনই সংবাদগুলি বলে সংসদে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আছে একটা সংসদ টেলিভিশন আছে। তো এইরকম সেকেন্ড চ্যানেল একটা বিটিভির কিন্তু ছিল, যেটা একসময় ইটিভি টেরেস্ট্রিয়াল চ্যানেল হিসেবে ওই ব্যান্ডউইথটা ব্যবহার করতো, ওই মেগাহার্টজের ব্যান্ডউইথ। আপনার কি মনে হয় যে টেলিভিশন যেখানে তার মূল চ্যানেলটাই জনপ্রিয় করতে পারে না ওইভাবে, এখন আরও বেশি বেশি তাদের একাধিক চ্যানেল থাকা, বা স্যাটেলাইটে বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি সংসদ থাকার প্রয়োজন আছে? মানে সবই প্রয়োজন আছে যদি সেটাকে এফিশিয়েন্টলি ব্যবহার করা যায়। যেমন সংসদের ক্ষেত্রে এটা হয়, মানে সংসদে এতদিন যা ছিল, এখনকার সংসদ ইজ টোটালি ডিফারেন্ট। এবং আমি অনেককেই শুনেছি তারা দেখছেন, আমার মনে পড়ে আমরা তখন ছোট ছিলাম,
প্রথম যখন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন আসলো 91 সালে, তখনও কিন্তু মানুষ পার্লামেন্ট প্রথম দেখা শুরু করেছিল। সো এবারকার পার্লামেন্ট কিন্তু আমি মনে করি ভাইব্রেন্ট অলরেডি হচ্ছে এবং আরও হবে সামনে। সো যার সময় আছে তিনি দেখবেন, আমি এটাকে এনকারেজ করি যে তরুণ ফ্রি আছেন অন্তত তিনি এটা দেখুন। কিন্তু এটা তো পার্লামেন্ট যতক্ষণ চলছে ততক্ষণ, এর বাইরে এই চ্যানেলটা পুরো ফাঁকা থাকছে। এখন নানান কিছু হতে পারে, যেমন ধরুন এই আলাপ আজকেই সন্ধ্যা একজনের সাথে আমার হচ্ছিল যে কী করা যেতে পারে এমনি ইনফর্মালি, তিনি বিটিভি নিয়ে তার কিছু আইডিয়া শেয়ার করছিলেন। ধরুন আমাদের প্রত্যন্ত স্কুলগুলোতে যথেষ্ট ভালো মানের শিক্ষক নেই, আপনি ক্লাস ধরে 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 একদম লেকচার তৈরি করতে পারেন, যেগুলো সেই চেষ্টা কিন্তু হয়েছিল, এখন কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ ওইসব ক্ষেত্রে দলীয় এক ধরনের মনোভাব থাকে সরকারের, নিজের দলের শিক্ষক, নিজের দলের লোক। ফাইন, মানে এটা যেহেতু আমরা একবার করতে গিয়ে প্রবলেমটা দেখেছি, আমরা এবার এটাকে বাঁচিয়ে যদি করতে পারি, এটা শুধুমাত্র ক্লাস শিল্পী নির্বাচনও এটা কিন্তু আছে, নিজের দলের লোকজনকে আমি জানি। যেমন ধরেন ওই একাডেমিক ক্লাস তো বটেই, সামনে আরো অনেক কিছু নিয়ে আমাদের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা এআই নিয়ে আমাদের সামনে কি হবে আমরা আসলে জানি না। ইভেন একটা এআই টুলকে কিভাবে কমান্ড ঠিকঠাক মতো করতে হয়, এগুলো খুব তরুণ বয়স থেকে শিখে নেওয়া উচিত। সো এই ধরনের, এবং এমপ্লয়মেন্ট নিয়ে আমরা কাজ করার চিন্তা করছি, এবং এই সরকারের তো মেজর একটা কমিটমেন্ট হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেট করা, এবং আমি এটাকে সিরিয়াসলি দেখতে বলি। কারণ হচ্ছে এই তরুণ জনগোষ্ঠীকে যদি কোনো না কোনো ফর্মে কাজে নিযুক্ত না করা যায়, আমাদের সামাজিক অস্থিরতা কিন্তু বন্ধ হবে না। কোনো না কোনো একটা বাহানায়, যে বাহানাটা হয়তো কেমন অ্যাপারেন্টলি খুব সিরিয়াসও মনে হবে না, কিন্তু সেই বাহানায় একটা অস্থিরতা তৈরি হবে। সো এরকম একটা সেকেন্ড চ্যানেলটাকে যদি আমরা ওভাবে করার চেষ্টা করতে পারি, সেটা হতে পারে। ইভেন বিটিভি ওয়ার্ল্ড নিয়ে যেটা চিন্তা করছিলাম, মোটামুটি আমাদের একই প্রোগ্রামগুলো চলছে, অথচ আমরা গ্লোবাল মার্কেটের কাছে, আমি বিবিসি, সিএনএন এগুলোর কথা বলছি না, আমি সরিয়ে রাখি, আমি সিএনএন না, বিবিসি, আমরা স্টেট ওন যদি ডয়চে ভেলের কথা, এগুলো সরিয়ে রাখি। টার্কির মতো দেশও তো তার একটা ইম্প্যাক্টফুল স্টেট ওন্ড টিভি করতে পেরেছে। হ্যাঁ, শুধু তাই না, তুরস্কের যে কালচারাল, তাদের সংস্কৃতিকে তুলে ধরার একটা প্রবণতাও তাদের আছে, যেখানে তারা সফল হয়েছে। এবং তারা যে টিভি সিরিয়ালগুলি তৈরি করে, এগুলো কিন্তু বিশ্বমানের, এবং তারা আসলেই তাদের টেকনিক্যাল কোয়ালিটি এবং তাদের কাহিনী, তাদের অভিনেতাদের যে অভিনয় সৌকর্য, তাদের যে শারীরিক সৌন্দর্য, সব দিক থেকে তারা কিন্তু বিশ্বমানের একটা জায়গায় পৌঁছেছে। এমনকি আমাদের পাশের দেশগুলিতেও কিন্তু অনেক প্রাইভেট চ্যানেল একই জায়গায়। সো আমরা যদি বিটিভি ওয়ার্ল্ডটাকে ওই ধরনের মানে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে আমি মনে করি যেখানে ব্যবস্থা হচ্ছে সেটাই, এই সরকার 2/3 আসনে জিততে 50%-এর বেশি পপুলার ভোট পেয়ে জিতেছে, এবং ধরে নিলাম তাদের কথা মতো বিএনপি বিট্রে করেছে। সো জনগণের সামনে যে বলছেন, সংসদে বলছেন, সেমিনার হচ্ছে, রাস্তায় নামেন, রাস্তায় নেমেছে, রাস্তায় জামায়াতে ইসলামী সহ রাস্তায় নেমেছেও, ফাইন। এবং ক্রমাগত বলতে থাকেন, আগামী নির্বাচনের আগে বলতে থাকেন, বলে জনগণকে বলেন ও প্রতারক, কথা রাখে না, ওইটা বলেছে। মাঝখানে তো আরো নির্বাচন হবে, আরো নির্বাচন, সব জায়গায়। সো ফাইনালি আপনি এটা বলে জাতীয় নির্বাচনে আপনি জিতে যান। বরং আমি এভাবে যদি বলি, এই অস্ত্র আপনার হাতে যাওয়াতে ভালোই হলো, যদি আপনি মনে করেন জনগণ তাই ভাবছে। সমালোচনা করার তো একটা জায়গা পাওয়া, শুধু সমালোচনা, আপনি যদি মনে করেন জনগণ তাই ভাবছে, তো এটার জন্য তো আপনার জন্য ভালো, আপনি আগামী নির্বাচনে জেতার একটা সুনির্দিষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। সো গণতান্ত্রিক ব্যবস্থার সাথে না আমাদের আন্ডারস্ট্যান্ডিং লাগবে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান করে তাকে পতন করানো, যে শেখ হাসিনা ভোট চুরি করে টার্মের পর টার্ম ক্ষমতায় থেকেছে, তার সাথে এই সরকারের তুলনার মধ্যে একটা ফান্ডামেন্টাল শয়তানি আছে, এটা উচিত না তাদের। আচ্ছা, বিএনপি, আমি ডক্টর ইউনূসের প্রসঙ্গে আসবো। বিএনপি কি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে? ধরুন আপনি তো ভোট দিয়েছেন, এখন যারা যারা ভোট দিয়েছেন আমি তাদেরকে যদি প্রশ্ন করি, তাদের বক্তব্য হচ্ছে বিএনপি তো হ্যাঁ ভোট দিতে বলেছিল, তাহলে তারা এখন গণভোটের সব কথা মানছে না কেন? বিএনপি কি না ভোট দিতে চাইতো, না ভোট দিতে বলতো? আমি এই প্রশ্ন পাল্টা করছি। গণভোটে 4টা অপশন ছিল, ক খ গ ঘতে। কতে খতে 2টো অপশন, 2টো না 3টে আসলে, তত্ত্বাবধায়ক সরকার, কিছু কমিশন, আর হলো আপার হাউস। এই সবগুলো বিএনপি চায়, প্রসেস নিয়ে 2-1টা নোট অফ ডিসেন্ট আছে। আচ্ছা, এটা সরিয়ে রাখি। গতে তো কতগুলো উল্লেখ করে বলছে, 30টা বিষয়, যেগুলো তো সবাই একমত, মানে বিএনপি এই 30টা বিষয়েও একমত। ঘতে বলছে এর বাইরে যেগুলো আছে সেগুলো যার যার প্রতিশ্রুতি মতো করবে। সো বিএনপি 30টা বিষয়ে একমত, আর 2টা বা 3টা বিষয়ে কিছু জায়গায় দ্বিমত আছে। তো বিএনপি তো 30টা বিষয়ে একমত, বিএনপি হাত দেবে না।
বাকি দুইটা কেন বিএনপি আলাপ করবে, তার কারণ হচ্ছে বিএনপির সাথে প্রতারণা করে, বরং প্রতারিত হয়েছে বিএনপি। কারণ জুলাই জাতীয় সনদ যেভাবে গণভোটে যাবার কথা ছিল, যে জাতীয় সনদ যেভাবে সাইন্ড হয়েছে উইথ নোট অফ ডিসেন্টস, সেটা গণভোটে যাবে ছিল কথা, আপনি দুটোকে বাইরে নিয়ে আসছেন। বিএনপি তো প্রথম থেকেই বলে আসছে এগুলোতে তার নোট অফ ডিসেন্ট আছে, এগুলো সে মানে না। সো আমি ধারণা করি যেটা বিএনপি মনে করেছে, হ্যাঁ ভোট হোক, আমি তো চেষ্টা করব। সো আমি তো হার পক্ষেই আছি, যে দুটো আমি করব না বলছি সেগুলো নিয়ে আমি আমার নোট অফ ডিসেন্ট সামনে এনে জনগণের সামনে আমি বলতে চাই যে নৈতিকভাবে আমি আসলে কোনো ভুল করছি না, কারণ আমি এটা আগেই বলেছি, র্যাদার আমাদের উপরে এটা অন্যায়ভাবে ইম্পোজ করা হয়েছে। সালাউদ্দিন আহমেদ একটা সুন্দর কথা বলেছেন যে কি ধপ করে পড়লো নাকি পড়ে ধপ করলো, এটার অর্থ লোকে বুঝতে পারছে না। আপনি এটা বুঝিয়ে বলবেন, মানে বিষয়টা কি এরকম যে যেভাবেই হোক এটা তো ধপই করেছে, মানে পড়লে ধপ করে শব্দ হবে অথবা ধপ করেই তো পড়বে। আমি মানে নর্মালি যেটা মনে করি সেটা কারণ হচ্ছে, এই বাগধারার ব্যাপারটা আমি দেখেছি যে জেনজিরাও তো বুঝতে পারে না, তারা বিভিন্ন বাগধারা নিয়ে আপত্তি করে। আমি 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 আমার জায়গা থেকে যেটা বলার সেটা হচ্ছে যে বিএনপি প্রথম থেকে তার একটা অবস্থানে কনসিস্টেন্ট ছিল, যেটা আমি বলার চেষ্টা করেছি সবসময়। এই যে ইভেন আমি যখন মানে নির্বাচনও হয়নি, যখন গণভোটে কী কী থাকবে সেটা যখন আমাদের সামনে এক্সপোজড হয়েছে, তখন থেকেও ইনফ্যাক্ট এই কথা বলেছে, এবং বিএনপি আসলে আলটিমেটলি এখানে কনসিস্টেন্ট ছিল, এবং সে যে এই কাজটা করবে না তার জন্য তার নৈতিক গ্রাউন্ড সে তৈরি করেছে, নৈতিক গ্রাউন্ড তৈরি করেছে। সুতরাং এটা খুবই আনইউজুয়াল কিছু হয়েছে আমি মনে করি না, এটা ঘটারই কথা ছিল, এটা আসলেই ঘটার কথা ছিল। হ্যাঁ ভোটের যে প্রশ্ন যে ব্যাখ্যা দিলাম সেটা আসলে ওই কারণেই, কারণ বিএনপি মেজরিটির সাথে হ্যাঁ, সুতরাং সে সেটা। ডক্টর ইউনূসকে আন্দোলনে আসবেন বলে আপনি মনে করেন? আপনি তো বিভিন্ন সময় আপনার ধারণা কিন্তু বলতেন, ওই জাহাজ হ্যাঁ টেকে আপনি বলতেন, তো জাহাজ টেকে আপনি যেভাবে বলতেন, আপনার কি মনে হয় যে তাকে আহ্বান করলে তিনি রাস্তায় এসে আন্দোলনে যোগ দেবেন? আমার মনে হয় না, আমার মনে হয় না। ডক্টর ইউনূসের একটা সিরিয়াস দায় আছে। ডক্টর ইউনূস শেষ পর্যন্ত একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে পাওয়ার ট্রানজিশন করে গেছেন, আমরা ধন্যবাদ দেই, কারণ এই সরকারের মধ্যেই কারো কারো দুরভিসন্ধি ছিল দীর্ঘদিন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত টু সাম এক্সটেন্ট কার্যকর ছিল। এটা জনাব নাহিদ ইসলামও বলেছেন। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার পর কিন্তু তিনি বলেছেন যে সরকারের একাংশ জড়িত না থাকলে, মানে নুরুল কবিরও বলেছেন আমরা সরিয়ে রাখি, নাহিদ ইসলাম সরকারের অংশ ছিলেন, তার কলিগদের কারা কারা এসব করতে পারেন এটা উনি নিশ্চয়ই জানেন, যে সরকারের একাংশ এটার সাথে জড়িত না থাকলে এটা হতে পারে না। আসিফ আহমেদ সজীব ভুঁইয়া বলেছেন যে কে বা কারা তাদেরকে বলেছিল। সো তাই যদি হয়ে 29 পর্যন্ত চাইলে থাকা যাবে। সো ডক্টর ইউনূস আমি মনে করি তিনি রাদার লজ্জিত হওয়া উচিত গণভোটটার জন্য। ওনার শেষ পর্যন্ত নির্বাচনটা উনি ভালোভাবে করে গেছেন, আমরা সাধুবাদ জানাই, কিন্তু যেভাবে গণভোটটা তিনি করেছেন, যেভাবে গণভোটটা তার অধীনে হয়েছে, যে ভাষায় লজ্জিত হওয়া উচিত, আমি বিশ্বাস করি লজ্জিত হবেন, এবং উনি এসে এখন আন্দোলনে যোগ দেবেন, সেটা খুবই অতি উচ্চাশা হবে আমি মনে করি। কারণ দায়িত্ব থেকে চলে যাওয়ার পর তিনি এমনিতেই নানান রকম যৌক্তিক সমালোচনা, তার বিরুদ্ধে অযৌক্তিক সমালোচনাও আছে, কিন্তু বেশ কিছু যৌক্তিক সমালোচনায়ও তিনি জর্জরিত। তার সেই নৈতিক অবস্থান আদৌ আর আছে বলে আমি মনে করি না যে তিনি এখানে এসে যোগ দেবেন। আরেকটা প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে ক্রাইসিস যার জন্য সরকার দায়ী না, যেমন ইরানের যুদ্ধ, কোনোভাবে আমরা এর কোনো পক্ষ না, কিন্তু আমরা জড়িয়ে পড়েছি অন্যভাবে, ইম্প্যাক্ট তৈরি হয়েছে আমাদের উপরে, তেল আসছে না, তেলের মূল্য বেড়ে গিয়েছে, যেখান থেকে আমরা তেল নিতে যাই না কেন বেশি দাম দিয়ে কিনতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশনের একটা সংকট দেখা দিয়েছে, এবং এটার একটা ফলাফল বাজারের উপর পড়তে শুরু করেছে, কেননা পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তেল পাচ্ছে না বলে পচনশীল শাকসবজি দ্রুত সারা দেশের সব জায়গায় পৌঁছাতে পারছে না, কৃষক ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। এরকম একটা ক্রাইসিসের মোমেন্টে কি সরকারের এমন কোনো পরিকল্পনা আছে যে সবাইকে সাথে নিয়ে ক্রাইসিস মোকাবেলা করা, মানে বিরোধী দলকে আস্থায় নিয়ে এই ক্রাইসিসকে মোকাবেলা করার চেষ্টা? বিরোধী দলকে আস্থা নেওয়ার চেষ্টা হতে পারে, কিন্তু আমরা যদি এভাবে বলি, বিরোধী দলের কি আসলে সেই ধরনের সদিচ্ছা আছে, নাকি তারা একটা সংকটের মধ্যে, যেমন ধরুন তাদের কাজকর্মে মনে হচ্ছে না, আমি সাধারণ ভোটার হিসেবে আমি মনে হচ্ছে না যে তাদের সেই সদিচ্ছা আছে। মানে খেয়াল করি যে একটা সরকার, আমরা ধরে নিলাম যে তাদের ভাষ্যমতে সরকার এই জায়গাগুলোতে খুবই ভুল করছে, ধরে নিলাম, আমি এটাকে ইললজিক্যাল যদি নাও বলি তর্কের খাতিরে, এই যে একটা সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশের এই মুহূর্তের মেজর সংকট, মানে তাদের জায়গা থেকে তো আমরা আসলে দেখি না যে, ধরুন একটা উদাহরণ দিই,
কতটুকু বাস্তবতা আছে কেউ বিচার করতে পারেন, কিন্তু এই নিয়ে বা এটা পার্সেন্টেজ কতটুকু এটা নিয়ে কেউ ডিবেট করতে পারেন, কিন্তু এটা 100% নিশ্চিত ব্যাপার, মানুষ প্যানিক বাইং এর কারণেই সংকট বাড়ছে। আমি বলছি না মানে তেলে সয়লাভ হয়ে আছে, তেল অসাধারণ আছে, আমি বলছি না, কিছু ঘাটতি। কিন্তু এই প্যানিক দূর করার তো একটা দায়িত্ব এই গণমাধ্যমের আছে, মানে সরকারি গণমাধ্যমের তো আছে একদম। এই গণমাধ্যম সরকার তার কমিউনিকেশন স্ট্র্যাটেজি খুব ভালোভাবে সাজাতে পেরেছে। সেটাই আসছি, এটা একটা, আমি বলছিলাম বিরোধী দলের আলোচনায়, বিরোধী দলেরও কি খানিকটা রোল নেই যে তারা মানুষের কাছে এই ব্যাপারগুলোতেও কথা বলবেন? আমার চোখে অন্তত পড়েনি যে মানুষ এখানে যে ধরনের প্যানিক করছেন সেই প্যানিকটা ব্যাপারে তারা কিছু বলছেন। একটা সংকট অবধারিত, এই সংকটের মাসুল, এটার কোনো শতভাগ ফুলপ্রুফ কোনো সমাধান নাই। আমি একটা শোতে বলছিলাম খানিকটা কেমোথেরাপির মতো, আপনি চুজ করছেন কেমোথেরাপি দেওয়ার জন্য, কিন্তু এটার মারাত্মক সাইড এফেক্ট আছে, উপায় নেই, আমাদের কিছু স্টেপ নিতে হবে। এখন এই জায়গায় আসলে মানুষকে যতটা সম্ভব এনগেজ করা, আপনি যেটা বলছেন এখন সরকারি গণমাধ্যমগুলো বা সরকারের অন্যান্য টুলস দিয়ে জনগণকে কি সেইভাবে আসলে এই প্যানিক বাইং থেকে দূরে থাকার জন্য মোটিভেট করা গেছে কিনা, আমি মনে করি না। খুব খারাপ করছে গণমাধ্যম, সরকারের দিক থেকেও যথেষ্ট চেষ্টাও আছে, কিন্তু দিনের শেষে মানুষকে আসলে কোঅপারেট করতে হবে। প্রত্যেকে আমরা যদি আমাদের নিজস্ব সংকটগুলোকেই প্রধান করে তুলি, আমি যদি মনে করি যে আমি আমার সংকটটাই দেখব, এটার জন্য কার কী হচ্ছে আমি কেয়ার করি না, সেটা আসলে কঠিন হয়ে যায়। আমাদের হয়তো কোনো একটা জায়গায় আমাদের নিজেদের এই স্বার্থ থেকে, শুধু নিজের স্বার্থ দেখা থেকে দূরে আসতে হবে আমি মনে করি। তারপর সরকারের নিশ্চয়ই এই কমিউনিকেশনগুলো উন্নত করার স্কোপ আছে, সেটা করা যেতে পারে, কিন্তু আমরা ভয় পেতে থাকলে এটা আসলে মেজর প্রবলেম, কিছু করার থাকে না। ভয় পাবো কি পাবো না এই বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, তবে বিজ্ঞাপনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফিরে এলাম চলমানে, আমাদের সঙ্গে আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ কিছু মন্ত্রণালয়ে তিনি উপদেশ দিচ্ছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আসি আমরা এখন। ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে গেলে আগের সরকারের যিনি সংস্কৃতি মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন তার বিভিন্ন কাজের সমালোচনা দেখতে পাচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক অভিযোগ রয়েছে, এবং এই মন্ত্রণালয়ের যদিও বাজেট কম, কিন্তু এদের অধীনে সংস্কৃতি বিষয়ক অনেকগুলি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলি আবার পদক পুরস্কার এগুলি দিয়ে থাকে। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থ কেন্দ্র, এরকম অনেকগুলি প্রতিষ্ঠান আছে, এবং এই প্রতিষ্ঠানগুলি আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে বুনিয়াদ, সেটাকে ধরে রাখার চেষ্টা করে। একটা জাতীয় সংস্কৃতি নির্মাণের জন্য যে কাজগুলি করা দরকার সেগুলি তারা করে। কিন্তু আমরা দেখেছি যে পুরস্কার নিয়ে প্রত্যেক বছর তর্ক হয় যে কারা পুরস্কার পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন। কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখেছি স্বজনপ্রীতির উদাহরণ এসেছে। গত সরকারের সময় এমনকি জাতীয় গ্রন্থ কেন্দ্রের মনোনীত যিনি প্রধান ছিলেন তিনি বিশাল প্রায় পত্র লিখেছেন যখন তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে। শিল্পকলা একাডেমির যিনি প্রধান তিনি প্রায় ক্ষুব্ধ চিত্তে পদত্যাগ করেছেন। বাংলা একাডেমি থেকে বিশিষ্ট দুজন লেখক পদত্যাগ করেছেন, তারা দ্বিমত পোষণ করেছেন, এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে মনে হয়েছিল যে তারা সংস্কৃতিকে নির্মাণের চাইতে বরং জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ইমেজ তৈরিতে, এবং তারা কত ভালো কাজ করছেন, কি করেছেন, বা আন্দোলনের ইতিহাস রচনায় তারা ব্যস্ত হয়ে পড়েছিলেন। এইবারের সংস্কৃতি মন্ত্রণালয়, মানে এই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় আসলে তার কাজকে কিভাবে দেখছে সামনের দিকে? কিন্তু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু প্রচুর ভালো কাজ করে, যেগুলি আনসাং থেকে যায়, মানে যেগুলি নিয়ে কথা হয় না। যেমন সারা দেশে যে বই পড়ানো হয়, সেই বই পড়ানোর টাকাটা কিন্তু সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে দেন, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো প্রতিষ্ঠান, আরও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন, তারা এই বই পড়ানোর কাজটা করে থাকেন, এবং সৃজনশীল বই মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। লাইব্রেরিগুলিকে কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় টেক কেয়ার করে, আমাদের পাবলিক লাইব্রেরি এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের মাধ্যমে। তো অনেক ভালো কাজ করে, যে কাজগুলির আসলে সেইভাবে আলোচনা হয় না। আবার এমন কিছু কাজ করে যে কাজগুলি নিয়ে অনেক প্রশ্ন উঠে যায়। তো এইবারের সংস্কৃতি মন্ত্রণালয়ে কি ভিন্ন কিছু হবে? আমি একটা মন্ত্রীকে এই প্রশ্নটা করা উচিত ছিল, কিন্তু আপনি যেহেতু পরামর্শক, আমি একটা ডিসক্লেইমার দেই, সেটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে আমি এখনো ফুল সুইং কাজ করা শুরু করিনি।
একটু অপেক্ষা করছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকে আমি ছিলাম, মন্ত্রী এবং সচিবের সাথে। সো আমি এখনও আমি যতটা তথ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলতে পারছি, যতটা ওটার কাজে এনগেজড হয়েছি, অতটা এখনও সংস্কৃতি মন্ত্রণালয় হয়। আশা করি এটা খুব অচিরেই হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, মানে আমাদের সামনে একটা খুব বড় সাংস্কৃতিক চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে। আমি ইনফ্যাক্ট আমার এই চুজ করার ক্ষেত্রে আমি কোন মন্ত্রণালয়ের সাথে কাজ করতে চাই, আমার অন্য দায়িত্বের সাথে, এটার ক্ষেত্রে আমার আসলে ব্যক্তিগত পছন্দই প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চেয়েছিলেন, ওনার অন্য অপশনও আমাকে বলেছেন। উনি কোনটা হলে আমার জন্য বেটার হবে বা আমাকে কোনটা নেওয়া উচিত সেটা বলছি না, কিন্তু আমি নিজে শেষ পর্যন্ত এগুলো চেয়েছি, কারণ আমি মনে করি আমাদের সামনে একটা খুব বড় সাংস্কৃতিক লড়াই আছে। আমি নিজে যে রাজনৈতিক চেতনার মানুষ, আমি একটা মধ্যপন্থী লিবারাল ডেমোক্রেটিক মানুষ। তো আমি চাই যে এরকম ধরনের একটা সমাজ তৈরি হোক যেখানে স্পেস থাকবে মানুষের জন্য। আমরা শেখ হাসিনার সময়কার একটা মারাত্মক রকম সাংস্কৃতিক, তার এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা, পরে মাফিয়া হয়ে গেল, চাপিয়ে দেওয়ার চিন্তা ছিল। 5 আগস্টের পরবর্তী সময়ে আমি আবার দেখেছি যে আমাদের এই যে ঠিক উল্টো ধরনের একটা সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল। আমি যেহেতু মধ্যপন্থী মানুষ, আমি কোনোটাই আসলে চাপিয়ে দেওয়া কোনো কিছু হতে পারে না। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র হবে যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ইন অল সেন্সেস মাস্ট বি ওপেন টু এভরিবডি। কিন্তু এখানে একটা জটিল, একটা খুব সিরিয়াস জায়গাও আছে। এমন কোনো সাংস্কৃতিক ইস্যু হতে পারে না সংস্কৃতির নামে যেটা আবার অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে। এটা খুব মারাত্মক ব্যাপার, কারণ আমরা দেখেছি সংস্কৃতির নামে এমন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অন্যের সাংস্কৃতিক অধিকারকে নষ্ট করে। এটা 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু রিপিটেডলি হয়েছে। আপনি গান করতে পারবেন না। আমি দেখলাম কোনো একটা জায়গায়, আমি ইন্টারিমের কথা বলছি, কোনো একটা জেলায় 250 বছর ধরে একটা মেলা হয়, ওখানে যাত্রা হয়, হতে দেওয়া হয় নাই। বাউলদের উপর আক্রমণ হয়েছে, বাউলদের প্রোগ্রাম হতে দেওয়া হয় না। অনেক জায়গায় মেয়েরা ফুটবল খেলতে পারবে না, আহত করা হয়েছে। সুতরাং এই যে রিয়াকশনারি ব্যাপার ছিল, এই ফাইটটা মানে বলে না, জিনের বোতলের বাইরে জিন বেরিয়ে গেছে, টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হয় এটা হয়েছে। এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস ইজ এ মাস্ট। কেউ যখন এখানে এমন কিছু করবে যেটা আইন ভাঙবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নিতে হবে, এবং এই সরকার এটা করবে। অন্তত আমি আমার জায়গা থেকে সেটা কঠোরভাবে চেষ্টা করব। কিন্তু ফাইটটা মূলত আইনি না, ফাইটটা মূলত কালচারাল। আসলে মানুষের মধ্যেও আসলে এই বোধটা তৈরি হতে হবে যে আসলে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে হচ্ছে আমি পছন্দ না করা এমন কিছু সেখানে হতে দেয়া যেটা অন্যের জন্য হার্মফুল না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ওইখানে যেমন বাউল গান থাকবে, ওখানে হামনাত, ওখানে কাওয়ালি থাকবে, ওখানে ওয়াজ থাকবে, সব একটা সমাজে সব কিছুর প্রত্যেকের তার সামনে চয়েস আছে, সেই চয়েস মতো সে বেছে নেবে। কিন্তু এটা করা যাবে না, ওটা করা যাবে না। সো এই সাংস্কৃতিক লড়াইটার মাধ্যমে মানুষের মধ্যে ওই চেতনাটা জাগ্রত করা, যেটা ডেমোক্রেটিক সোসাইটিতে বসবাস করার প্রধান পূর্ব শর্ত হচ্ছে এটা, আমি যেটা পছন্দ করি না সেটাকেও আমাকে অ্যাকোমোডেট করতে হবে। কিছুটা নিয়ন্ত্রণ কি থাকা উচিত না? কারণ আমরা দেখি যে বক্তৃতা দেওয়ার সময় অনেকে অসত্য তথ্য দিয়ে বক্তৃতা দিচ্ছে। একদম তাই। ধর্মীয় আলোচনার মধ্যে এমন বিষয় চলে আসছে, এবং ঘৃণা ছড়াচ্ছেন কিনা, আপনি হেট স্পিচ দিচ্ছেন কিনা ধর্মীয় আলোচনার নামে, খুবই জরুরি এগুলো। কিংবা ধরেন গান বাজনার নামে অনেক সময় অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে, তো নিয়ন্ত্রণ থাকা উচিত না? সেগুলো থাকা উচিত। ওই যে বললাম যে জিনিসগুলো হার্মফুল না, জিনিসটা অন্যের উপরে তার অধিকার নষ্ট করে না, এগুলো এনশিওর করতে হবে। তারপরে এগুলোর মধ্যে আসলে ডিবেট আছে, কারণ কোনটা হার্মফুল কোনটা হার্মফুল না হয়তো একটা ডিসকোর্স সোসাইটিতে থাকা উচিত। আর যেগুলোকে আমরা ক্রাইম হিসেবে আইডেন্টিফাই করব, সেগুলো লিগালি ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। আমরা আগে একটা জিনিস খেয়াল করেছি, যখন আমরা হাসিনার সময়কার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সমালোচনা করতাম, ওখানে খুবই অস্পষ্ট সংজ্ঞায়ন ছিল। কেউ বলে অস্পষ্ট সংজ্ঞার সুযোগ নিয়ে, কথাটা এইরকম না, পরিকল্পনা করে সংজ্ঞা অস্পষ্ট রাখা হতো যাতে যে কাউকে যে কোনো কিছুর সাথে করে ফেলা যায়, অ্যাটাচ করে ফেলা যায়। সো আমরা চাই সুস্পষ্ট সংজ্ঞায় তো থাকা দরকার, কোনটা হার্মফুল না, তার বাইরে এই সুযোগটা নিশ্চিত করা দরকার। সো আমি এই মন্ত্রণালয়ের সাথে যখন ফুল সুইং কাজ করতে শুরু করব, আমার খুবই সিরিয়াস মনোযোগ থাকবে যাতে এই সাংস্কৃতিক আগ্রাসন বা এক ধরনের আধিপত্য পাল্টা ধরনের চেষ্টা ছিল সেটার বিরুদ্ধেও ফাইট করা। আগেও যেটা ছিল সেটাও আমরা এন্ডোর্স করছি না। সো ট্রু বাংলাদেশি একটা সংস্কৃতি,
সবার আগে বাংলাদেশ প্রাইম মিনিস্টার অনেকবার বলেছেন এবং এই সরকার নির্বাচিত হওয়ার সময় এটাই প্রধান স্লোগান করে তুলেছিল। সো বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে এখানে একটা মিক্সড একটা কালচার আছে, সবার জন্য সেই স্পেসটা নিশ্চিত করা। সো আমি নিশ্চিতভাবে সেটা চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের সময় প্রথম বইমেলা সময় মতো হলো না এবং আসলে বইমেলা ক্ষতিগ্রস্তই হলো এবং শেখ হাসিনার শাসনামলে একটা অদ্ভুত বিষয় চালু করা হয়েছিল, পুলিশ এসে বই পড়ে দেখবে যে বইয়ের মধ্যে যা লেখা আছে সেটা ঠিক আছে কিনা। স্টলে স্টলে পুলিশও গিয়েছিল কিছু কিছু বই যাতে না রাখা হয়, এবং অন্তর্বর্তী সরকার কিন্তু সেই জায়গা থেকে খুব একটা সরে আসে নাই, তারাও এক ধরনের নিয়ন্ত্রণ তারা রেখেছিল। এই সরকারের সময় কি আমরা আরো উদার গণতান্ত্রিক আচরণ আশা করতে পারি যে মানুষ বই লিখবে, যাই লিখুক না কেন লিখবে? একটা জিনিসই শুধু আছে, আমরা বারবার বলছি কোনো বই যাতে কোনো হেইট সেটা তো ঘৃণা বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, কোন ধর্মীয় বা জাতিগোষ্ঠীকে আঘাত করা, এগুলো তো করা যাবে না, এগুলো আইনি নিষিদ্ধ। একদম এর বাইরে সবকিছুকে ইনফ্যাক্ট আমরা এনকারেজ করতে চাই। দেখুন, মানে একটা গণতান্ত্রিক সরকার আর একটা অগণতান্ত্রিক সরকারের মধ্যে আমি ইন্টারিমের ব্যাপারে আমার এইসব জায়গায় ক্ষোভ আছে, কারণ এই সরকার তো নির্বাচন করবে না। এই সরকার তো 5 বছরও ক্ষমতায় থাকবে বলে বলছিল না, তো তাহলে আপনি ভয় করেছেন কেন? হয়তো থাকতে চেয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, শেখ হাসিনা ভয় পেত কারণ হচ্ছে মুক্ত মতকে ছেড়ে দিলে মানুষ যদি কানেক্টেড হয়ে যায়, তাকে যদি ক্ষমতা থেকে নামিয়ে ফেলে। ইন্টারিমের সময় তো তাদের এসব কেয়ার করার ব্যাপার ছিল না, ওরা তো 5 বছর ক্ষমতায় থাকতে চায়নি। কিন্তু একটা গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে, আমি এটা সিরিয়াসলি মনে করি, আগেও বলেছি যে মত প্রকাশ নিয়ে আমাকে এই প্রশ্ন জবাব দিতে হয়েছে বিভিন্ন জায়গায়, সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে মত প্রকাশের ক্ষেত্রে তারা কি চান। আমি রাদার মানে ওয়েলকাম করছি। আমি আজও সকালে একটা মানে বেশ কয়েকটা এনজিওর একটা প্রোগ্রামে ছিলাম, যেখানে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওনারা ইভ্যালুয়েট করছেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে কি দিয়েছিল, তারা কি এক্সপেক্ট করেছেন, কোথায় কোথায় খামতি আছে ইত্যাদি ইত্যাদি, এবং 49 দিনের মাথায়ও তারা এই হিসাব নিকাশ করছেন। সরকারের বয়স 49 দিন আছে। তা আমি এনকারেজ করেছি যে এটা আপনারা করুন, আমরা চাই, কারণ একটা গণতান্ত্রিক সরকার আসলে এই সমালোচনা বা ভিন্ন মতের বইকে ভয় পায় না। শেখ হাসিনার সময় আমাদের খুবই আলোচিত 3 জন রাইটারের 3টা বই নিষিদ্ধ করা হয়েছিল। আমি 3টা বই জোগাড় করেছিলাম। আচ্ছা, নাম বলতে পারে, ফাহামের একটা বই ছিল, জিয়া হাসানের একটা, ফায়েজ তায়েবের একটা। মানে এখন ফাহাম আমাদের এই সমাজ নিয়ে আদর্শ নামে এক প্রকাশনী তারা বের করেছিল, আর বাকি দুজন শেখ হাসিনা মেইল অর্ডার দিয়ে বই কালেক্ট করেছিলাম। বাকি দুজন শেখ হাসিনার উন্নয়নকে চ্যালেঞ্জ করেছিলেন, সোকল্ড উন্নয়নকে। তো এগুলো নিয়ে ওনার ভীতি আছে। ধরুন এরকম বই যদি আসে, এই সরকারের ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। কারণ আবারও বলছি, এই সরকার এই বই পড়ে জনগণ যতটুকু সরকারের বিরুদ্ধে যাবে, তার চেয়ে বেশি বিরুদ্ধে যাবে যদি এই বইগুলো নিষিদ্ধ করা, এই ধরনের বই। ধরুন কেউ একজন বই লিখলো বিএনপির মানে এই যে জুলাই সনদ নিয়ে তাদের যে বক্তব্য আছে, একটা বই যদি তারা লেখেন যে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে, ধরেন এরকম একটা বই লিখলো, ধরুন বিএনপির বিশ্বাসঘাতকতা বলে একটা বই লিখলো। এখন বিএনপি এই বিশ্বাসঘাতকতার কথা পড়ে কেউ যদি কনভিন্সড হয়, সেটাতে বিএনপির ক্ষতি আছে। কিন্তু বিএনপি যদি এটাকে বন্ধ করে দেয়, তাহলে আরো বেশি ক্ষতি। এবং একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি আবার নির্বাচনে যেতে চায়, ওনা ওজন করবে। হাসিনা করতো না কেন? কারণ হাসিনা চিন্তা করতো এটা বন্ধ করার কারণে যত মানুষ আমার বিরুদ্ধে গেছে আমি কেয়ার করি না, কারণ আমি তো নির্বাচন করব না। গণতান্ত্রিক সরকার যদি, আমি একদম সবচেয়ে ক্রুড কথাগুলো বলি, ধরেন আমি গণতান্ত্রিক না মানসিকভাবে এত, কিন্তু আমি তো হিসাব করব যে এটার কারণে 10 জন মানুষ বিরুদ্ধে যাবে, বন্ধ করলে 20 জন যাবে, তো বাবা আমার তো 20 জন ভোটার বন্ধ করার নির্দেশ দিলে যে পড়তো না সেও পড়ে। যেমন আমি 3 জন লেখককে চিনতাম না, নিষিদ্ধ করার কারণে আমি 3 জনেরটাই নিয়ে এসেছি। হয়তো আমি কিনলে শুধু জিয়া এবং ফাহামেরটা কিনতাম, কিন্তু আমি ফায়েজ সাহেবের নাম জানলাম এবং কিনলাম। এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো একটা গণতান্ত্রিক সরকার হিসাব করবে, সেই কারণেই এসব কিছু হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর একটা বিরতি নেই, অনুষ্ঠান ভালো না লাগলে দেখবেন না, কিন্তু তাই বলে কেউ দেখছে না এটা ভাবার কোনো কারণ নাই। আমাদের ধারণা আমাদের অনুষ্ঠান লোকে ভালোবাসে, আর সেই কারণে বিরতির পর ফিরে আসে। এখন আমরা টেলিভিশনে কম দেখছি, কিন্তু টেলিভিশন নিয়ে তথ্য মন্ত্রণালয়, সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে তিনি উপদেশ দিচ্ছেন, এবং যাকে তাকে নয়, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিচ্ছেন। এটা আমাদের কাছে বেশ একটা গর্বের ব্যাপার। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে এক ধরনের থাকে না, অনেকে কিন্তু আমাদেরকে পছন্দ করে না, ভাবে যে আমাদের এক ধরনের দাম বাড়ানোর প্রবণতা আছে, ঢাকা মেডিকেল সেরা মেডিকেল এরকম কথাবার্তা বলে। কিন্তু আমরা এবার দেখছি যে ঢাকা মেডিকেলের একজন তো মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে আছেন।
তাই না? তা আমরা বেশ একটু যে বলে না যে কলার, আমাদের একজন প্রতিমন্ত্রী আছেন স্বাস্থ্য, হ্যাঁ স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন, বেশ একটা প্রভাব এই সরকারের উপরে ঢাকা মেডিকেলের রয়েছে, প্রধান প্রভাবটাই আছে, একটা প্রভাব রয়েছে। এবং এটা বেশ একটা কাকতালীয় ব্যাপার যে মাননীয় প্রধানমন্ত্রী যে কলেজে পড়েছেন, আমি সেই কলেজের অ্যালামনাস, ওনার স্ত্রী যে কলেজে পড়েছেন আমরা সেই কলেজের অ্যালামনাস, তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী যেই কলেজে এবং স্কুলে পড়েছেন আমি আবার সেইটার অ্যালামনাস, মানে এগুলা কিন্তু হঠাৎ ঘটে আর কি, তো ঘটেছে। কিন্তু এটার তো একটা দায় দায়িত্ব আছে, কোনো কারণে আপনি যদি ভালো না করেন আর কি, তাহলে তো লোকে বলবে যে কিসের ঢাকা মেডিকেল পারে না। তা আপনার কি মনে হয় মেডিকেল শিক্ষা কি আসলে এই সব কাজে হেল্প করে? একেবারেই কিন্তু রাজনীতির প্রশ্ন, বুঝতে পারছি, মানে একটা হেল্প হয়তো করে আমার কাছে মনে হয়, বিশেষ করে আমি যে ধরনের মেডিকেল স্টুডেন্ট ছিলাম। মানে আমি অনেককে বলি, অনেকে যখন পড়াশোনায় খুব মনে করে যে খুব চাপ আছে, আমি তখন বললাম যে আপনাকে ধরে মেডিকেলে ভর্তি করিয়ে দেওয়া দরকার। মানে এত চাপের পড়াশোনা আসলে অনেকের ধারণা নাই যে মেডিকেলে পড়াশোনার ভয়ঙ্কর চাপ, মানে ভয়ঙ্কর চাপ। অধিকাংশ লোক পরীক্ষার আগের দিন চিন্তা করে যে আমি চলে যাব, ছেড়ে বৈরাগী হব, সবচেয়ে ভালো রেজাল্ট করবে সেও তাই চিন্তা করে। এবং অনেকেরই ধারণা নেই যে ফাইনাল পরীক্ষাগুলো কত ফাস্ট সিলেবাস নিয়ে হয়, 2 বছর মিলে ফাইনাল পরীক্ষা হচ্ছে, অনেকে ধারণা করতে পারে না। কিন্তু এর সাথে সাথে আমি মেডিকেল লাইফে অনেক কিছুই করার চেষ্টা করেছি। মানে ফলে যেটা হলো, আমি যেটা বোঝাতে চেয়েছি যে প্রচণ্ড চাপের মধ্যে থেকেও অন্য কিছু করা, অন্য কিছুর সাথে ইনভলভ হওয়ার চেষ্টা, এটা আমাকে ভিন্নভাবে চিন্তা করা, ভিন্নভাবে ম্যানেজ করার ক্ষেত্রে সাহায্য করেছে। এবং চাপের মধ্যে থেকে কাজ করা, সেটার এক ধরনের ট্রেনিং আসলে মেডিকেল কলেজ দেয় বলে আমি মনে করি। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মেডিকেল কলেজে কাজ করার একটা অভিজ্ঞতা থাকে এবং মানুষের সংস্পর্শে আসা, কারণ সারা বাংলাদেশ থেকে রোগী আসে একদম। এবং আমি আরেকটা জিনিস প্রায় বলি, মানুষ না যখন সব আঞ্চলিক ভাষা ঢাকা মেডিকেল কলেজের বারান্দার এই পাশ থেকে ওই পাশে গেলে শোনা যায় একদম। এবং আমি দর্শক যারা আছেন তাদেরকে উদ্দেশ্যেও বলি যে আমরা অনেক যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আছি, মানে দারিদ্র কি জিনিস আমরা তো আসলে দেখার কথা না। আমিও হয়তো দেখতাম না, আমি জাস্ট ঢাকা মেডিকেল কলেজে পড়ার কারণে দারিদ্রটা দেখতে পেরেছি। মানে মানুষের যে ভয়াবহ চেহারা, মানে খুব বেশি দামও না, মাঝারি দামের একটা অ্যান্টিবায়োটিক কেনার টাকা নেই, উনি সব কিছু ফ্রি পাচ্ছেন, তারপর ওটা হচ্ছে না। সার্জারির জন্য বেসিক কয়েকটা জিনিস কিনতে হয়, উনি সার্জারিটা ফ্রি পাবেন, ওখানে ওটি থেকে ডাক্তার সবই আছে, কিছু জিনিস কিনতে হয় যেগুলো সাপ্লাই নেই, 1,500 টাকা 2,500 টাকা লাগবে। নেই, আমরা সমাজ কল্যাণ আছে কিনা আমরা এটা ধরি, ওষুধ কোম্পানিকে ধরছি, এটা করছি সেটা করছি, একদম পোশাক নাই, ছেঁড়া শতচ্ছিন্ন পোশাক। আমি সমাজ কল্যাণের আপার কাছে যেতাম, গিয়ে লুঙ্গি, গামছা, একটা গেঞ্জি। সো আমার খুব বড় একটা সাহায্য করেছে, আমি দেশের দারিদ্র্যের সামনে এক্সপোজড হয়েছি। না হলে আমি সত্যিকার অর্থেই আমি এই দারিদ্র্য দেখার কথা ছিল না। সো এটাও আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলে আমি মনে করি। এবং এই মানুষগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করা, এই মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করা, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করা, এবং যে টাফ সিচুয়েশনে, মানে আমি একটু যেহেতু মেডিকেল কলেজের গল্পই উঠলো, আমি অনেক সময় অনেক রোগীকে এটা বলতে শুনেছি, মানে ঢাকা মেডিকেল কলেজের মানে একটা সরকারি মেডিকেল কলেজ নিয়ে তো নানান অভিযোগ আছে, এটা থাকে সেটা থাকে। আমি বেশ কয়েকজন রোগীকে, আমি বিশেষ করে ইন্টার্নশিপের সময় আমাদেরকে বলতে সার্টিফিকেট দিয়ে গেছেন যে আপনারা কীভাবে কাজ করেন আমরা দেখে গেলাম। মানে আমাদের দর্শক অনেকে যারা জান নাই, অনেকে সামর্থ্যবান আছেন, ভর্তির দিনে ফ্লোরে এমনভাবে রোগী রাখা হয়েছে আমরা হাঁটার জায়গায় পাইনি, আমরা একদম লাফ দিয়ে বিভিন্ন ফাঁকা স্পেসে তারপর আমরা রোগী রাখতে চেয়েছি। সো এই যে টাফ সিচুয়েশনের মধ্যে ম্যানেজ করার চেষ্টা করা, কাজ করার চেষ্টা করা, এগুলো কিন্তু কাজে লাগছে। বারান্দাতে রোগী থাকে বলে বারান্দাতে ফ্যান আছে, বারান্দাতে ফ্যান থাকার কথা না। এবং এই যে এই দারিদ্র্যের নির্মম চেহারা দেখা, সারা বাংলাদেশের পুরো চালচিত্র একটা মেডিকেল কলেজের মধ্যে দেখা, ডাক্তারদের তো অনেক মানবিক হওয়ার কথা, কিন্তু তারপরেও কোনো কোনো ডাক্তারকে নিয়ে অভিযোগ থাকে যে তারা মানবিক আচরণ করেন না। আপনার কি মনে হয় যে এই সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, পেশাজীবীদের যে কাজের ক্ষেত্র এটা নিরাপদ না, এমন একটা পরিবেশে তারা কাজ করেন, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, তাদের ব্যবহার ভালো থাকে না, এবং দলীয়করণ প্রবলভাবে এই পেশাজীবীদের উপরে, আপনি টেলিভিশন বলেন সেখানে দলীয়করণ আছে, মেডিকেল প্রফেশন বলেন সেখানে আছে, এবং বিভিন্ন জায়গাতে আছে। এগুলি কি কমানো সম্ভব হবে? সম্ভব হবে, উচিত হবে, উচিত হবে। এবং আমি সম্ভাবনা দেখি, আমি আবারও একটু আমার পজিশন আমার বাইরে, মাননীয় প্রধানমন্ত্রীর আচরণ একেবারে অন্যরকম সেই জন্য নাকি দলটারও আচরণ বদলাচ্ছে? আমি বদলাচ্ছে মনে করি। আমি আবার একটু আমার পজিশন থেকে বাইরে গিয়ে আমি আগে টকশোর, আমি একজন অ্যানালিস্ট হিসেবে কথা বলে পরিচয় সরিয়ে রাখি। যেমন ধরুন বিভিন্ন পেশাজীবী
তাদের এই দলীয়করণ বা এসব কারণে সেবায় যে জটিলতা হয়, সাফারারকে মানুষ। গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, আমার নির্বাচন নিয়ে আমি এত বেশি কথা বলেছি, মানে অনেকে ওই যে কোনো কিছুতে কুমিরের লেজে খাঁচ কাটা গল্প, মানে আমরা তো পণ করেছিলাম মানে যাব নির্বাচন বহু বছর থেকে আমি ক্রমাগত লিখে গেছি, মানে নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় ডেটারেন্ট। এখন ধরুন দলীয়করণ ধরে নিলাম,